শুভেন্দু অধিকারী তিনি কি সাম্প্রদায়িকতা রাজনীতি করছেন, বা পশ্চিমবঙ্গে কি তিনি সাম্প্রদায়িক রাজনীতি চান? বা যদি আরেকটু ঘুরিয়ে বলি আমি, যে শুভেন্দু অধিকারী কি ভারতের রাজনীতিটাই করছেন, বা ভারত যে পথে রাজনীতি চান সেটা কি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সেটা ইমপ্লিমেন্টেশন করতে চান? এই কথাটি কেন বললাম? তিনি ক্ষমতায় গ্রহণ করেছেন হচ্ছে 9ই মে 2026 সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, এবং ক্ষমতা নেওয়ার পরে তিনি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু বিতর্কিত কথা বলেছেন। এর মধ্যে তিনি স্বল্প সময়ই বলেছেন বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়াকে ত্বরান্বিত করা। এছাড়া তিনি কোরবানি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন। স্পেশালি তিনি কোরবানি নিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে 1950 সালের যে পশু আইন সেটাকে আরো বেশি ত্বরান্বিত করে অধিকতর প্রয়োগ করার ক্ষেত্রে উনি মতামত ব্যক্ত করেছেন। আচ্ছা, এটা সাম্প্রদায়িক কোনো চিন্তা ভাবনা কিংবা সিদ্ধান্ত কিনা সেটা আমরা পরে আলোচনা করছি। তার আগে বলতে চাই যে শেষ পর্যন্ত থাকুন, এবং যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্বের একটি সাম্প্রদায়িকতা জনের কথা বলি। 2025 সালে জুন মাসে দক্ষিণ 24 পরগনার মহেশখালীর বীরেন্দ্র গ্রামে যে একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটে, স্পেশালি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টি হয়। সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে, পরবর্তীতে সেটা কিন্তু প্রশমিত হয়। এবং সেই যে ঘটনাটি ঘটেছিল সেটি ঘটার পরে শুভেন্দু অধিকারী কিন্তু রিসেন্টলি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে এই ঘটনাটি পুরোপুরি দায় বর্তায় হচ্ছে প্রশাসনের উপর। আমার কথা হচ্ছে যে ঘটনাটি 2025 সালের জুনে ঘটেছে, সেখানে অলমোস্ট দাঙ্গাটা কিন্তু প্রশমিত হয়েছে। সেখানে আসলে প্রশাসনের উপর কেন দায় বাড়তে হবে সেই ব্যাপারটি আসলে আমার বোধগম্য না। উনি কী হিসাবে স্টেটমেন্টটি দিয়েছেন আসলে ঠিক উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, তারপরে যে ব্যাপারটি আসছে সেটা হচ্ছে যে উনি কোরবানি নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন যে কোরবানিদের আগে বা সরকার 1950 সালের যে পশু আইন রয়েছে সেটা আরও বেশি অধিকতর প্রয়োগ করবে, এবং সেই আইনে কি আছে প্রধান যে শর্তগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে গরু মহিষ জবাইয়ের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথবা পঞ্চায়েত প্রধান এবং পশু ডাক্তারের সার্টিফিকেট লাগবে, সেটা যৌথ সার্টিফিকেট লাগবে। হঠাৎ করে আপনার হচ্ছে যে মুসলমানদের সবচেয়ে বড় ফেস্টিভ হচ্ছে এই কোরবানি ঈদ। কোরবানি ঈদের আগে যখন এই ধরনের একটি বার্তা দেওয়া হয় সেটা আসলে ঠিক আইনের প্রয়োগ কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা কিনা বা সাম্প্রদায়িকভাবে স্টেটমেন্টে কি দেওয়া কিনা সেটা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়। এবং আপনি যখন অন্য ধর্মাবলম্বীর একটি ফেস্টিভের সময় এই ধরনের নির্দেশনা দেন তাহলে সেটিকে অবশ্যই বলতে হবে যে এটা আপনার সাম্প্রদায়িক চেতনার একটি প্রতিফলন। তা নিয়ে কোনো আমার কাছে মনে হয় যে দ্বিমত প্রকাশ করার সুযোগ নেই। তারপরে এই আইনে যেটি রয়েছে শুধুমাত্র হচ্ছে 14 বছর অতিক্রম করেছে এরকম গবাদি পশু এবং স্থায়ীভাবে অক্ষম সেই পশুগুলোকে জবাই করা যাবে, ঠিক আছে। তারপরে যে আইনটি রয়েছে এই আইনের যে ধারাটি রয়েছে তাতে সেটা এরকম প্রকাশ্যে কোনো পশু কোরবানি করা যাবে না। অর্থাৎ উনি বলেছেন যে প্রকাশ্যে কোনো গবাদি পশু জবাই করা যাবে না। দেখেন এইখানে কলকাতার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং একই সাথে আমি মনে করি যে মুসলমানরা রয়েছেন তাদের এই কোরবানির সময় তারা কোরবানি করবেন, হ্যাঁ, তাদের মুসলমান রীতি অনুসারে কোরবানি করে হচ্ছে যে তাদের যে ধর্মীয় যে সেন্টিমেন্ট রয়েছে সেটা তারা অবশ্যই করে যাবেন, এবং তাদের যে আল্লাহ তাআলার দেওয়া দিক নির্দেশনা রয়েছে সেটা তারা বাস্তবায়ন করবেন। সেই ক্ষেত্রে যদি আপনার এই সময়ে এসে এই ধরনের কোনো আইন প্রয়োগ করা হয় বা আইনের কথা বলা হয় সেটাকে আমি রেদার আইন বলবো না, সেটাকে আমি বলবো যেটা সাম্প্রদায়িক উত্তেজনার একটি রাস্তা মাত্র। যদি আরেকটু বলি, উনি বলেছেন বাংলাদেশের কাঁটাতারের যে বেড়া রয়েছে সেটাকে আরও বেশি ত্বরান্বিত করা। হ্যাঁ, সেটা ভালো স্টেটমেন্ট হতে পারে যদি এরকম হয় যে দুই দেশের পক্ষ থেকে এটা বলা হয় যে চোরাচালান বন্ধে কিংবা অন্যায় অপকর্ম বন্ধে বা অনুপ্রবেশের ক্ষেত্র বন্ধ করতে দুই দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে কাঁটাতারের বেড়া আরও কীভাবে মজবুত করা যায়, শক্ত করা যায়, ভ্রাতৃত্বের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায়, সেটি কিন্তু একটা ফেনোমেনা। কিন্তু হঠাৎ করে আপনি স্টেটমেন্ট দিয়ে দিলেন যে কাঁটাতারের বেড়া ত্বরান্বিত করার কথা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে কূটনৈতিক বহির্ভূত বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি স্টেটমেন্ট। আপনার যখন কোনো সমস্যা হবে কোনো দেশের সাথে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে আপনি অবশ্যই হ্যান্ডেল করবেন, এটাই হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার। এখন সেক্ষেত্রে সরাসরি ত্বরান্বিত করা এটা কি জিওপলিটিক্যাল হুমকি কিনা আমার কাছে কিন্তু সেই প্রশ্নটিও মনে হয়। তারপরে যদি আসেন সীমান্তে, কিন্তু কিছুদিন আগে আমার মনে হয় যে এটা 18ই মে 2026 সালে সিলেটের গোয়াইনঘাটে যে ঘটনাটি ঘটেছে, বিএসএফ কিন্তু বিজিবির উপরে গুলি চালিয়েছে।
তার প্রতি উত্তরে কিন্তু আমাদের বিজিবিও গুলি চলেছে এবং বিজিবি স্টেটমেন্ট দিয়েছে যে যখন বিএসএফ গুলি চালিয়েছে তখন কিন্তু বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছে। তো এই যে ব্যাপারটা যে আপনি এই গুলি চালিয়ে আমাদেরকে কি কোনো জিওপলিটিক্যাল বার্তা দিলেন কিংবা আমাদের কি কোনো প্রভাব বিস্তার করার কোনো রাস্তা দেখালেন, সেটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। সো এটি কিন্তু আমাদের জন্য একটি ভয়ানক কর্মকাণ্ড বলে আমি মনে করি। এবং এই ঘটনাটা যে শুভেন্দু অধিকারীর যে স্টেটমেন্টটা ছিল সীমান্তে কাঁটাতারের বেড়াকে ত্বরান্বিত করা, তার পরপরই ঘটেছে কিনা বা সেই স্টেটমেন্টের প্রেক্ষিতে বিএসএফ অতি উৎসাহী হয়ে এই কর্মকাণ্ড করেছে কিনা, সেটাও কিন্তু একটি প্রশ্নের বিষয় রয়ে যায়। তারপরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমার কাছে আরও বেশি দৃষ্টিকটু লেগেছে, আরও বেশি মর্মান্তিক লেগেছে। 9 থেকে 10 মের মধ্যে বিএসএফ হচ্ছে গুলি চালিয়ে তারা স্টেটমেন্ট দিয়েছে চোরাচালান সন্দেহকারী, এটা কিন্তু চোরাচালানকারী না, চোরাচালান সন্দেহকারী 2 জনকে তারা গুলি চালিয়ে নিহত করেছে। একজন হচ্ছে নবীন হোসেন, আরেকজন হচ্ছে মোরসালিন। আপনি সন্দেহের ভিত্তিতে কাউকে গুলি করবেন, এইটা তো আসলে শিষ্টাচার বহির্ভূত একটি কাজ। যদি তারা বাংলাদেশের হয়ে থাকে এবং যদি তারা চোরাচালানকারী হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের বিজিবি ছিল, বিজিবির কাছে হস্তান্তর করা যেত। কিন্তু উইথাউট এনি রিজন এবং কোনো ডাউটের ভিত্তিতে কাউকে গুলি করে মেরে ফেলা, এটা আসলেও কতটা আইনের প্রয়োগ, কতটা হচ্ছে যে আইনের মধ্যে থেকে এই কাজগুলো করা, সেটাও কিন্তু একটি যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়ে যায়। দেখেন, তারপর হচ্ছে যে ব্যাপারটা আমি বলি, এখন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যে প্র্যাকটিস বা যে কালচার উনি চালু করতে যাচ্ছেন, সেটা কিন্তু আসলে খুব আমার মনে হয় যে বেশিরভাগ যে সিভিল সোসাইটি তারা এটা ভালোভাবে নিবে না বলেই আমি বিশ্বাস করি। এখন এই যে সীমান্তে অতি উৎসাহী হয়ে গোলাগুলি করা, তারপর হচ্ছে যে বাংলাদেশের উপর জিওপলিটিক্যাল কোনো চাপ দেওয়া, এটা কোনো দিন আমার মনে হয় না যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে 2 দেশের কিন্তু শান্তি বাস্তবায়ন হতে পারে, অথবা কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি সলিউশন হবে, এটা আমার কাছে কখনোই আমি মনে করছি না। রেদার যদি এটা হতো যে শুভেন্দু অধিকারী এটা মনে করেন তার মানে সমস্যা আছে সীমান্ত নিয়ে, তিনি কিন্তু এটা হচ্ছে তার সেন্ট্রালে জানাতে পারতেন, সেখান থেকে কিন্তু ডিপ্লোম্যাটিক পর্যায়ে কিন্তু বসা যেত, সেটা নিয়ে আলোচনার মাধ্যমে অনেক কিছু করা যেত, সেটা মনে হয় আরও শিষ্টাচারটা বজায় থাকতো, যেটা শুভেন্দু অধিকারী আসলেও লঙ্ঘন করেছে বলে আমি মনে করি। তারপরে হচ্ছে যে ব্যাপারটা যে আমি কেন বললাম প্রথমে যে আসলে শুভেন্দু অধিকারীর রাজনীতিটা কি ইন্ডিয়া রাজনীতি কিনা, দ্যাট মিনস আমার কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনীতিটা করছেন, আসলে কি এটা ইন্ডিয়ার যে মূলধারা রাজনীতি সেইটাও এই বার্তা দেয় কিনা, সেটা কিন্তু অনেকেই বিশেষজ্ঞরা এই ধরনের প্রশ্ন কিন্তু করেই থাকেন। কারণ হচ্ছে যে আপনি যখন একটি সীমান্তবর্তী দেশের পাশে মুখ্যমন্ত্রী, যখন আপনার এই ধরনের কর্মকাণ্ড, বিতর্কিত মন্তব্য যেগুলো কিন্তু খুবই অশোভনীয়, সেটা কি আপনার মূলধারা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটে কিনা, সেটাও কিন্তু প্রশ্ন রয়ে যায়। এখন আমি যেটা বলি সেটা আমার কাছে যেটা মনে হয় যে ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই যে শুভেন্দু অধিকারী যে ধরনের যে ঘরনা রাজনীতিটা চালাচ্ছেন, সেটা কিন্তু বা সীমান্তে যে ধরনের উত্তেজনা চলেছে কিছুদিন, সেটা কিন্তু আসলেও বাংলাদেশকে যেভাবে বিব্রত করেছে, আমার মনে হয় যে এটা ইন্ডিয়াকে বিব্রত করবে। এবং এই ঘরনা রাজনীতি করলে সেটা কি পরবর্তীতে দিল্লি ঢাকা বা ঢাকা দিল্লি উত্তেজনা ছড়াবে কিনা, সেটাও কিন্তু প্রশ্নের অবকাশ রয়ে যায়। যেহেতু ভারতের আমাদের প্রতিবেশী সম্পর্ক, ভারতের সাথে আমাদের কিন্তু অনেক ট্রেড রয়েছে, অনেক বাণিজ্য রয়েছে, জিওপলিটিক্যালি কিন্তু আমরা 2টা দেশই গুরুত্বপূর্ণ। আমাদের বঙ্গোপসাগরে যেরকম আমরা গুরুত্বপূর্ণ, ঠিক ভারতও কিন্তু তাদের বঙ্গোপসাগর তাদেরও সীমান্ত রয়েছে, সেখানে তারা গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই তারা আসলে অগ্নি 6-এর পরীক্ষা চালিয়েছে, যেটা তাদের সক্ষমতা রয়েছে সেটার প্রমাণ মিলেছে। বাট আমি যেটা মনে করি যে বর্তমান যে সময়ে এটা হচ্ছে ট্রেড ওয়ার, রেদার হচ্ছে যে আপনার কাউকে জিওপলিটিক্যালি হুমকি দেওয়ার আগে আমার মনে হয় যে এই বাণিজ্যিক চিন্তাভাবনাগুলো আরও বেশি করে করা উচিত। কীভাবে আসলেও আরও বেটার ডিপ্লোম্যাসি করা যায় সেই ব্যাপারটিকেও কিন্তু মাথায় নেওয়া উচিত বলেই আমি মনে করি। এখন আমি শেষ একটি কথা বলি, যেহেতু পশ্চিমবঙ্গ তাদের নতুন সরকার পেয়েছে, আর বাংলাদেশে কিন্তু আমরা আমাদের নতুন একটি সরকার পেয়েছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ভালো হবে যে ভারতের উচ্চ পর্যায় থেকে এই ধরনের সিদ্ধান্তকে বা এই ধরনের রাজনীতিকে কন্ট্রোল করা, এই ধরনের বিতর্কিত মন্তব্যকে বাধাগ্রস্ত করা। আদারওয়াইজ আমি মনে করি যে এই কোনো সমস্যাই কিন্তু স্থায়ী নয়, এর সমাধান আছে। এর সমাধানের পথ খুঁজতে হলে ডেফিনেটলি এটি একটি শিষ্টাচার ভাবেই খুঁজতে হবে। এখানে হুমকি দিয়ে বা জিওপলিটিক্যাল কোনো বার্তা দিয়ে কোনো দেশকে কিন্তু
প্রিভেন্ট করা যাবে না। এটা কিন্তু আসলেও আপনি যদি বলেন যে দ্য আর্ট অফ ট্রেড ইন মডার্ন ওয়ার্ল্ড, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা আমাদের কিন্তু রয়েই গেছে। শেষে একটি কথা বলি যে শুভেন্দু রাজনীতি কি এখন ভারতের রাজনীতি কিনা সেটা সময় বলে দেবে। তারপরেও আমার শেষ কথা হচ্ছে যে আমরা চাইবো যে খুব করে চাইবো যে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা বজায় থাকবে, সেটা সব জায়গায় বজায় থাকবে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেই বিচ্ছিন্ন ঘটনা যদি আমাদের দেশে ঘটেও থাকে সেটাকে প্রেক্ষিতে আমি তীব্র নিন্দা জানাই। এবং যদি কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটেও, সেক্ষেত্রে আমাদের সরকারের অবশ্যই উচিত এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা। ঠিক একইভাবে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটাও যেন অসাম্প্রদায়িক হয়, কারণ এটা হচ্ছে যে আমার মনে হয় সবার জন্যই খুব মঙ্গলজনক একটি রাস্তা হবে। কারণ হচ্ছে যে মানুষ শান্তিপ্রিয় থাকতেই পছন্দ করে। আজকে আর কথা না বলি, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।